তারা যখন ক্ষমতায় ছিলেন, আহারে এদেশের শ্রেষ্ঠ সন্তান আলিমুল আমাকে তারা কত ইজ্জত করেছে। পায়ে বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে জেল থেকে ওই জেলে, জেল থেকে কোর্টে তারা টানাটানি করেছেন, তাদেরকে খুন করেছেন, গুম করেছেন। দেশপ্রেমিক বিভিন্ন দলের মানুষকে তারা খুন গুম করেছেন, সাধারণ মানুষকে খুন গুম করেছেন। শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী কলিজার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে। আমাদের মেয়েদেরকে তারা ছাড় দেয়নি। তারা আবার ফিরে আসবে। কেউ কেউ বলেন আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা। নির্বাচন কার জন্য? নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে। নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে। নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে, আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনেই বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? আগামীতে আমরা চাই জরুরি, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসবে, যার উপরে আস্থা রাখতে পারবে, যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন, ভালোবাসবেন। দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির নিয়ামত মনে করবেন না। প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন। চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না, যেমনটি গত 15.5 বছরে করা হয়েছে। বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে 26 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। এই টাকা কারা চুরি করেছে? যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চোর বলতো। তারা কেন চোর বলতো? আমাদের ওইদিকে একটা কথা আছে, চোরের মার বলো বলো। আপনাদের এইদিকে এটা নাই, এইদিকেও আছে। তাহলে চোরের মা যে তার গলাটা বড়ই হয়। সব জায়গায় গরু চুরি হয়, মাঝে মাঝে হয় না? আমাদের ওইদিকে একবার গরু চুরি হয়েছে। তো মালিক খবর পেয়েছে যে নির্দিষ্ট একটা গ্রাম 60,000 গ্রামের জন্য যদি আমরা ধরে নেই যে 2.5-3 কোটি বা 5 কোটি ঘর আছে, তাইলে 5 কোটি তালা আমরা কিনে রেখেছি। যেদিন এই দলগুলা ক্ষমতায় যাবে, পুরুষদেরকে বাইরে এনে মহিলাদেরকে তালা মেরে ঘরে রেখে দেওয়া হবে। ভাবভাবটা এরকম। আমাদের ঘরে মা বোন নাই, আমাদের মা বোনেরা লেখাপড়া করে না, তারা রাষ্ট্রের পেশাগত দায়িত্ব পালন করে না। আলহামদুলিল্লাহ সেই সমাজেও গর্বের সাথে, নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঘর থেকে এখন মেয়েরা বের হলে মা বাপের বুক দুরু দুরু কাঁপে। সেই দিন কোনো জালিমের চোখ আমার একটা মেয়ের দিকেও তুলে তাকানোর চেষ্টা করবে না, আমরা আশা করি। রাষ্ট্র তার ওই জালিম চোখ উপড়ে ফেলবে ওই রকম যদি তাকায়। সানা থেকে হাজারা মাউত, আল্লাহ রসুল যে গ্যারান্টি দিয়েছিলেন মহিলাদের জন্য নিরাপত্তা, কোরআনের শাসন যেখানেই কায়েম হবে সেই নিরাপত্তা সেখানেই নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই মাটি কোন ধর্মের এটা বড় কথা না, তিনি একজন মা, এটাই তার পরিচয়, এটাই তার গর্বের সাইনবোর্ড, এটাই তার পোস্টার। এটা নিয়েই তিনি নিরাপদে সমাজে ঘরে থাকবেন, বাইরে বের হবেন, কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেব, এই শিক্ষা এমন শিক্ষা হবে না যে শিক্ষা শেষে এক টুকরা বেহুদা কাগজ নিয়ে বের হয়ে আজকে এই অফিস, কালকে ওই অফিস, আজকে কালুর দরবারে, কালকে মামার দরবারে ঘোরাঘুরি করবে, একটা কাঙ্ক্ষিত চাকরি তার কপালে জুটবে না। এমন শিক্ষা আমরা চাই না।
সেই শিক্ষা হাতে নিয়ে তারা বের হবে, যেই শিক্ষায় থাকবে মমত্ববোধ, দেশাত্মবোধ, মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা। যেই শিক্ষা মানুষকে মানুষ হতে শিখাবে এবং দুনিয়ার উন্নত বিজ্ঞান, প্রযুক্তি, হিকমা তার হৃদয়ের গভীরে স্থান পাবে, সেই উন্নত শিক্ষা হাতে নিয়ে বের হওয়ার আগেই তার হাতে কাজ, উপযুক্ত কাজ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা যুবকদের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। প্রিয় দেশবাসী, এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত। আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে, জীবন দেব কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না। আমরা বিদেশে বন্ধু চাই, কোনো প্রভু চাই না। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব। কারণ লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেটাও আমরা বরদাস্ত করব না। আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দী হওয়ার জন্য নয়, বরঞ্চ সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য। বাংলাদেশ জামাতে ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সাম্যের বাংলাদেশ গড়তে চায়। এটাকে আপনারা সবাই চান? বুঝে শুনে বলতেছেন চান? মনে রাখবেন, এটা এমনি এমনি আসবে না, তার জন্য আরো অনেক লড়াই করতে হবে। এই জন্য আমাদের সন্তানেরা যথার্থ স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। মুগ্ধ এবং আবু সাইদের রক্তকে স্মরণ করে, জীবনকে স্মরণ করে, শাহাদতকে স্মরণ করে তারা যে স্লোগান দিচ্ছে, এটাই যথার্থ স্লোগান। ইনশাআল্লাহ আমাদের এই স্লোগান সেদিনই মুক্তি পাবে, বন্ধ হবে, যেদিন বাংলাদেশের বুকে ওনাবিল ইনসাফ, ন্যায় বিচার কায়েম হবে। আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছি। এই লড়াইয়ে আমরা আপনাদেরকে কয়েকটা জিনিসের জন্য আবদার জানাবো, আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে। এই কাজ যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, ভালোবাসেন, এমন একটি বাংলাদেশ যদি চান, তাহলে আপনাদের ভালোবাসা আমরা চাই। আমরা আপনাদের দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই, আপনাদের কাছ থেকে ইতিবাচক সমালোচনাও চাই, এবং এই কাজে আমরা আপনাদেরকে পাশে চাই, এই কাজে আপনাদেরকে আমরা সাথে চাই। আমরা আবারও বলছি, আমরা বিভেদ নয়, ঐক্য চাই। আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে সামনে আগাতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ, এবং কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আজকে জুমার দিন, আমরা 27টি বছর এক এক করে চলে গেল। এই জাতির মানুষেরা এই জমিনের উপরে সৃষ্টিকে ভালোবাসলেও দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন, জনগণের আমানতের খেয়ানত তারা করেছে। এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেননি। সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছিলেন। কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন, জুলুম করেছে। সবচাইতে বেশি কষ্ট দিয়েছে গত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছে, আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে, আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে। হ্যাঁ, ক্ষমতায় আসার আগে 2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডব চালিয়ে স্পষ্ট দিবালুকে নিরীহ মানুষগুলাকে হত্যা করে, ইমানদার মানুষগুলাকে হত্যা করে তাদের নিথর দেহের উপর দাঁড়িয়ে তারা নেচেছিল। তাদের রুচি কত নিম্ন পর্যায়ের এখান থেকে অনুমান করা যায়। এরপরে ক্ষমতায় আসার পর একটার পর একটা হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে। সর্বশেষ 2024 সালের 5 আগস্ট, যেদিন তারা ক্ষমতা ছেড়ে দিশাহারা হয়ে পালালো, সেই দিন পর্যন্ত তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে খুন করেছে। 34,000-এর উপর মানুষকে তারা পঙ্গু করেছে। 500-র উপর আমাদের কলিজার টুকরা সন্তানদের 2 চোখ হারিয়ে গেছে, তারা অন্ধ হয়ে গেছে।
এই দুনিয়ার সৌন্দর্য আর তারা কখনো দেখবে না। 750 উপর এক চোখ হারাইয়া বাকি চোখটি নিয়ে তারা ঝুঁকিতে আছে। 34,000 মানুষ তারা জীবনের তরে পঙ্গু হয়ে গেছে। 300-র মতো মানুষ মেরুদণ্ডে বুলেটের আঘাতে জর্জরিত হয়ে প্যারালাইজ হয়ে বিছনায় পড়ে আছে। জীবনে হার উঠে বসতে পারবে না, দাঁড়াতে পারবে না, নিজের হাতে নিজের কাজ করতে পারবে না, এমনকি আল্লাহর দেওয়া রিজেকও নিজ হাতে তুলে খেতে পারবে না। এখন হাসপাতালের বেডে কাতরায়। এরা এত নিষ্ঠুর ছিলেন, এত নির্মম, নিজের দেশের জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র জনগণের বুকে এরা ফেলেছে। আমাদের প্রিয় সন্তান আবু সাইদ গভীর আস্থা নিয়ে, আত্মপ্রত্যয় নিয়ে, এই ধারণা নিয়ে সে বুক পেতে দিয়েছিল যে না, আমার দেশের মানুষ আমাকে খুন করবে না। 2টা নাম হলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। 1, 2, 3টা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো। তারপরে তার লাশ নিয়ে অনেক নাটক করা। একটা ছেলে সেই কঠিন দিনগুলোতে পানির কেইন হাতে নিয়ে গিয়ে বলতো, পানি লাগবে ভাই, পানি লাগবে। তাকেও গুলি করে শেষ করে দিল, তাকেও রাখলো। এরকম কম বেশি 200 মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় হেলিকপ্টার থেকে গুলি করে আমার একটা যুবতী বোন সুমাইয়াকে খুন করা হলো। আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। মাত্র 2 মাসের একটা অবুঝ সন্তান দুনিয়া এসে রেখে গেছে। আমি ওই বাচ্চাটাকে দেখতে গিয়েছিলাম। যখন কোলে নিলাম, নিজেকে ধরে রাখতে পারলাম না। এ বাচ্চার মুখে যেদিন কথা ফুটবে, সেদিন মা বলে আর কাউকে ডাকতে পারবে না। ওই বাচ্চা সেদিন কাকে মা ডাকবে? একজন গরিবের স্ত্রী, ভদ্রলোক, একটা গার্মেন্টস কর্মী, আপনজনরা জিজ্ঞেস করেছিল, এই বুঝ বাচ্চাটার কি দোষ, তার বুক থেকে তার মাকে যে কেড়ে নেওয়া হলো, এই বাচ্চাটার ভবিষ্যতে কি হবে? আমি বলেছিলাম, এই জাতির কাছে এই বাচ্চাটি হচ্ছে আমানত, আর আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই বাচ্চাটার সেই আমানতের দায়িত্ব পালন করতে চাই। এখন থেকে পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার বেড়ে ওঠা, তার চিকিৎসা, তার শিক্ষা, এই সব কিছু ইনশাআল্লাহ তাআলা আযীম আল্লাহ যেন তৌফিক দেন, আমরা এই দায়িত্ব পালন করব। এ পরিবারের কাছে অনেকে, কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিও নাই, এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই, এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নাই, মেডিকেল কলেজ নাই। আগেই বলেছেন, কেন নাটোর জেলাকে কোনো অপরাধ করেছে? বহু জেলায় একাধিক প্রতিষ্ঠান থাকলে নাটোর জেলায় এর একটাও কি পাওয়ার কোনো অধিকার রাখে না? আমরা বর্তমান সরকারের কাছে বলতে চাই যে আপনারা কমপক্ষে একটা দিয়ে শুভ সূচনা করেন। অগ্রাধিকার ব্যাপারে কমপক্ষে একটা দিন, একটা দিয়ে সূচনা হোক। পর্যায়ক্রমে সকল জায়গায় যেন সুষম উন্নয়ন হয় এবং উন্নয়নের সুফল যেন সকল এলাকা সমানভাবে পায়, নাটোর যেন আর বঞ্চিত না থাকে। আমরা কথা দিচ্ছি, আল্লাহ যদি এই দেশবাসীর দায়িত্ব আমাদের হাতে দেন, ইনশাল্লাহ আপনাদের আর কোনো দাবি তুলতে হবে না। দাবি তো আমি আপনাদের পক্ষে তুলে গেলাম, এটা আমাদের দায়িত্ব হবে আপনাদের এই অধিকার আপনাদের হাতে তুলে দেওয়া। আর যদি অন্য কারো হাতে দেশের দায়িত্ব যায় এবং দেখি যে এই দাবি বাস্তবায়ন হয়নি, তাহলে আপনারা যে আওয়াজ তুলবেন, সেই আওয়াজের হাতে, আপনাদের হাতের হাতে আমাদেরও হাত উঠবে, আওয়াজও চলবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে থেকে অধিকার আদায়ের জন্য লড়াইয়ে অংশগ্রহণ করবো।